জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের পক্ষপাতমূলক অবস্থানের কারণে জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হবে না বলে সংশয় প্রকাশ করেছেন। নির্বাচনে কালো টাকা ছড়াছড়ি, পেশিশক্তির ব্যবহার, অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে এখনও সময় আছে। নির্বাচনের দায়িত্বশীলদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান। উপদেষ্টা যে আশাবাদ ব্যক্ত করেছেন যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে, ভোটাররা ভোট দিতে পারবে, সেখানে আমরা এখন একটু সংশয় প্রকাশ করছি। আজকে সংশয় এই কারণে যে নির্বাচনের এখনো এক সপ্তাহ বাকি, এখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসনের প্রার্থীদের উপরে হামলা করা হচ্ছে, আসনের কর্মীদের উপরে হামলা করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে, নারী কর্মীদের কোনো মার্কার পক্ষে ভোট চাইতে গেলে, মিটিং করতে গেলে তাদের পর্দানশীল মাদের বোরখা টেনে খুলে ফেলা হচ্ছে, মুখের কাপড় খুলে নেওয়া হচ্ছে, আর প্রতিবাদ করলে মায়েদের পেটে লাথি মারা হচ্ছে। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আছে, একজন বিএনপি নেতা বক্তব্য দিচ্ছেন, দাড়িপাল্লার কোনো ভোট যদি মহিলারা চাইতে যায় তাদের ছায়া খুলে রেখে দেবেন। বিফোর ইলেকশন এত কিছু চেষ্টা করার পরেও আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কোনো জায়গায় কোনো প্রার্থীর উপর, নির্বাচনের উপর কোনো হামলা, আক্রমণ, আপত্তি, হুমকি আমরা কিন্তু দেইনি। অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে এটা এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক, কোনো দল, কোনো প্রার্থী যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই মাদের কাপড় খুলে নিতে চায়, তা আমরা তো আতঙ্কিত যে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্বে গেলে এরা তো সমস্ত জাতিকে বিবস্ত্র করবে। চাঁদা না পেয়ে পাথর দিয়ে যারা মানুষ হত্যা করেছে, তারাই শেরপুরে জামাত ইসলামীর শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি একজন হাফেজ রেজাউল করিমকে পিটিয়ে দিনের বেলা হত্যা করেছে। সেই আসনের যিনি নির্বাচনে প্রার্থী ছিলেন নুরুজ্জামান সাহেব, তিনি ইন্তেকাল করেছেন, মানসিক কষ্ট, নির্যাতন পেয়েছে, সে আসনটা শূন্য ঘোষণা করা হয়েছে। আমরা চিফ অ্যাডভাইজারকে বলে এসেছিলাম, প্রত্যেকটি নির্বাচনী ভোট কেন্দ্রের আশেপাশের যে গ্রামগুলোতে কার কার কাছে অবৈধ অস্ত্র থাকে, কারা সন্ত্রাসী, কারা ভোট কেন্দ্র দখল করতে যায়, কারা ভোট কেন্দ্র বাধা দিয়েছে বিফোর 3টা ইলেকশনে, 14, 18, 24-এ কারা ভায়োলেন্স করেছে, রেকর্ড ইজ দেয়ার। প্রত্যেকটি থানার ওসির কাছে কিন্তু সেই থানার ক্রিমিনালদের তালিকা থাকে। আমরা বলেছিলাম যে এই তালিকা ধরে ইলিগাল আর্মস রিকভারি করা হোক। ওনারা বলছেন আমরা অভিযান করছি, চেষ্টা করছি, বাট রেজাল্ট কিন্তু আশাপ্রদ নয়, খুবই সামান্য পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে এখানে সিরিয়াসনেসের কোনো অভাব আছে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, সরকার প্রধানের কাছে, ইভেন আফটার ডিক্লারেশন অফ শিডিউল চিফ ইলেকশন কমিশনারও কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে রেসপন্সিবল, কারণ ল এনফোর্সিং এজেন্সি কিন্তু তার এখন আন্ডারে, তিনি নির্দেশ দেবেন। এগুলো পদক্ষেপ নিয়ে এখনো এক সপ্তাহ আগে যদি জনগণকে এই আশঙ্কা থেকে, ভয় থেকে মুক্ত করা না যায়, তো জনগণ তো নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবে না। এই জন্য মিথ্যা প্রচার, কালো টাকা, সন্ত্রাস, হুমকি, পেশিশক্তি, তারপরে এখন শুরু হয়েছে সাইবার অ্যাটাক। তার অর্থ হচ্ছে নির্বাচনে জনগণের সমর্থন, ভালোবাসা যারা খুঁজে পাচ্ছে না, পায়ের তলার মাটিটা তাদের সরে যাচ্ছে, সর্বোচ্চ কামড় দিয়ে সত্যের বিজয়কে তারা ঠেকাতে চায়। এগুলো অপপ্রচার, আপনারা গায়ে বাঁধাবেন। কোন জায়গায় আমি বলেছি যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, অথচ বিএনপি নেতারা প্রত্যেক দিনে এই কথাটা বলবে, অথচ এই প্রমাণ আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন। আমি তো দেখেছি একজন বিএনপি নেতা বক্তৃতা করতেছেন, এখন আপনি পাবেন ভাইরাল, নামাজ লাগবে না, রোজা লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, শুধু বিএনপিকে ভোট দিলে, ধান শেষে ভোট দিলে তুমি জান্নাতে যাবা, এই বক্তৃতা করতেছে একজন বিএনপি নেতা। আমরা খুব কনসার্ন, খুবই উদ্বিগ্ন। যে কালো টাকা, যে পেশি শক্তি, যে থ্রেট, যে হুমকি, চোখ রাঙিয়ে মানুষের রায়কে কিনে নেওয়ার রাজনীতিকে আমরা গত বছর আগস্টে বিদায় করেছি। তাই যদি আবার ফিরে আসে, তাহলে দেশবাসীর কাছে আমার প্রশ্ন থাকবে, এই নির্বাচন কি করে নিরপেক্ষ হবে? আমি ডুমুরিয়া ফুলতলের একজন প্রার্থী হিসেবে প্রশাসনের কাছে আমার এবং আমার কর্মীদের নিরাপত্তা চাই। কালো টাকা মুক্ত, অবাধ, উৎসবমুখর নির্বাচনের যে প্রতিশ্রুতি
চিফ অ্যাডভাইজার দিয়েছেন, সেই নির্বাচনের পরিবেশটা নিশ্চিত করার জন্য আমি প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। জনজীবনে বিরাজমান সমস্যা আছে, মাদক আছে, আমাদের চাঁদাবাজি আছে, সন্ত্রাস আছে, তারপরে ঘের দখল, নদীমহল জলমহলগুলো দখল করা, এগুলো আছে, তারপরে ঘুষের অফিস আদালতগুলোতে লেনদেন। আসলে আলটিমেটলি রাষ্ট্রীয়ভাবে সরকার কাঠামোগত একটা মোরাল বেসড একটা গভর্নমেন্ট না আসলে এগুলোর পরিবর্তন করা যায় না। ফলে এই যে চাঁদাবাজিতে কেন, মাদকে কেন যুবকরা যায়, তাদের বেকারত্ব, টাকা নাই, তার মায়ের তার পিতার মুখের দিকে তাকিয়ে সে আয় করতে পারে না, বিয়ে করে, সংসারে কোনো অর্থ নেই, সে চাঁদাবাজি করে, অবৈধ উপার্জন করে। এজন্য মানুষ যেন তার জীবন জীবিকার নিশ্চয়তাটা পায়। যদি দুর্নীতি মুক্ত করতে পারি আমরা রাষ্ট্রটাকে, আর যুবকদের কর্মসংস্থান করতে পারি, তাহলে আমার মানে এই রাষ্ট্রটা কিন্তু তখন যেটা আমরা বলতে চাচ্ছি যে জিরো করাপশন, ওখানে আমরা নিয়ে যেতে পারবো। সে ব্যাপারে রাষ্ট্র উদ্যোগ নেবে। ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, বিভিন্ন দেশের সাথে ট্রেড ব্যালেন্সের যে পার্থক্য আমাদের আছে, কলকারখানাকে সচল রাখার জন্য বড় প্রবলেম হচ্ছে যে আমরা ব্যবসা বাণিজ্যের যে কনজিনিয়াল অ্যাটমসফিয়ার যেটাকে বলা হয়, সহায়ক পরিবেশ, সেটা নাই। মিটিং, মিছিল, হরতাল, ধর্মঘট, বেতন মজুরির দাবিতে গার্মেন্ট সহ কারখানা রপ্তানিমুখী এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যায়। আমাদের ম্যানিফেস্টোতে বলা হয়েছে যে এইটা যাতে না হয়, এই জন্য ব্যবসা বাণিজ্যের সহায়ক পরিবেশ সৃষ্টি করতে রাজনৈতিক স্থিতিশীলতা সহ যা যা করবার প্রয়োজন আমাদের নতুন বাংলাদেশের, মানবিক বাংলাদেশের সরকার ইনশাআল্লাহ সেটা করবে। আমরা স্বৈরাচার হোক, ফ্যাসিবাদ হোক, নানান সংগ্রাম আমরা অতীতে করেছি। আমাদের সংগ্রাম এবার সামনে হবে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, জিরো করাপশন। শুধু অ্যান্টি কারাপশন না, কারাপশনটাকে জিরোতে আমরা নিয়ে আসতে চাই। রাষ্ট্রের সমস্ত যন্ত্রের রন্ধে রন্ধে যেভাবে দুর্নীতি, আমির জামাত বলেছেন দুর্নীতিকে আমরা ইনশাল্লাহ লাল কার্ড দেখাবো। সেটার জন্যই একটা মোরাল বেসড এডুকেশন সিস্টেম, নতুন প্রজন্মকে যদি নৈতিকতার শিক্ষায়, মহান আল্লাহ তাআলার কাছে জবাবদিহির ভয়, শুধু দুনিয়ার পুলিশ, ইন্টেলিজেন্স, র্যাব, ডিবি আমাদের অপরাধ থেকে দূর করতে পারে না, তাহলে এই সমাজ অপরাধ মুক্ত হয়ে যেত। ফলে নৈতিকতা, চরিত্র, এগুলো সংশোধন না করলে কখনো দুর্নীতিমুক্ত হবে না। মিথ্যা প্রচার, অপপ্রচার যেভাবে চলছে, যা আমরা কখনো বলি না, করি না, সেগুলোকে ফটোকার্ড বানিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া হচ্ছে। যা কখনো বলা হয় না, যা আমরা করিনি, সেসব আমরা পাবলিক মিডিয়াকে জবাব দিচ্ছি। লাস্ট সাইবার অ্যাটাক, আমাদের আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টকে সাইবার অ্যাটাক করে হ্যাক করা হয়েছে। উনি যে পোস্ট দেননি সেই পোস্টটা দেওয়া হয়েছে, এবং আমাদের সাইবার টিম এক্সপার্ট যারা, তারা টেকনিক্যাল প্রযুক্তি ব্যবহার করে তারা ধরতে পেরেছেন যে এটা বঙ্গভবনের একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, যার নাম হচ্ছে সরওয়ার আলম, তার মেইল থেকে ইন্ডিয়ান অরিজিনেটেড একটা ভাইরাস দিয়ে আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টকে হ্যাক করে সেখানে পোস্ট দেওয়া হয়েছে। তার 3 দিন পরে সেক্রেটারি হিসেবে আমার টুইটার অ্যাকাউন্টটাকে হ্যাক করা হয়েছে। এটা নিয়ে আমরা প্রেস কনফারেন্স করেছি। তাহলে আমরা সাইবার আইনে গতকালকে হাতিরঝিল থানায় মামলা করেছি। ডিবি বঙ্গভবনের সেই কর্মকর্তাকে কালকে আটক করেছে, ল্যাপটপ সহ তাকে জব্দ করা হয়েছে। তাকে ছেড়ে দেওয়ার চক্রান্ত চলছিল। সোর্স বলবো না, একটা সোর্স থেকে আমরা দুপুরে জানতে পারলাম। আমি তখন ঢাকায় হোটেল শেরাটনে আমি রওনা হয়েছি আমাদের ইলেকশন ম্যানিফেস্টো ডিক্লারেশন অনুষ্ঠানে যাওয়ার জন্য। বলা হলে এক্ষুনি সেই কর্মকর্তাকে ছেড়ে দিচ্ছে ডিবি অফিস থেকে। একটা দলের উপর থেকে প্রচন্ড চাপ এসেছে, সরকার উচ্চ পর্যায়ের সাথে কথা বলে তাকে ছাড়ার চেষ্টা চলছে। আপনারা এক্ষুনি চিফ অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি কথা বলেছি, এবং দ্রুত সেই সাইবার অ্যাক্টে আমরা মামলা নিয়ে হাতিরঝিল থানায় উপস্থিত হয়ে আমরা বলেছি সুনির্দিষ্ট মামলা হয়েছে, ধারা হয়েছে, তার মেইল উল্লেখ করা হয়েছে, তাকে ছাড়া যাবে না। আমাদের শেষ মুহূর্তের চেষ্টার পরে পুলিশ তাকে আর ছাড়তে পারেনি। আপনারা চিন্তা করেন, একটার সাথে একটা লিঙ্ক কি। যখনই আমিরের জামাতের অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, তার কিছুক্ষণ পরেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং অপরাজয় চত্বরে বিক্ষোভ মিছিল দিয়েছে।
তাহলে হ্যাক হওয়া আর ছাত্র দলের মিছিলের প্রোগ্রাম মনে হয় যেন একটা প্যাকেজ প্রোগ্রাম। এটার সাথে তো সন্দেহ হয় বঙ্গভবনের কর্মকর্তা, ইন্ডিয়ান অরিজিনেটেড ভাইরাস আর ছাত্র দলের মিছিল, এটার সাথে কি কোনো মিল আছে? এই প্রশ্ন তো মানুষ করতেই পারে। এখন তো চুপসে গেছে। এক শ্রেণীর নারী টকশো বক্তা, নারী কর্মী তথাকথিত প্রগতিবাদের নামে একেবারে ঝাঁপিয়ে পড়লো সাথে সাথে, ইনক্লুডিং ছাত্রদল। কিন্তু যখন বঙ্গভবনের কর্মকর্তা আটক হলো, ইউমেলকে শনাক্ত করা গেল, সবই যখন হলো, প্রমাণ হলো, এখন ওইসব নারীদের মুখ জবাব নেই। বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত তার নির্বাচনী এলাকার নির্বাচনী ইশতেহার ঘোষণায় সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খুলনা 5 আসনের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নিজ এলাকার নির্বাচনী ইশতেহার সম্পর্কে বলেন, তার নির্বাচনী এলাকার সমস্যা সমাধানের লক্ষ্যে জলাবদ্ধতা দূরীকরণ, বন্ধ মিল চালু, বাঁধ নির্মাণ, বেকারদের কর্মসংস্থান, মিনি স্টেডিয়াম নির্মাণ, ব্রিজ ও সড়কের উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, মাদক, চাঁদাবাজি, দখলদার মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলবেন। যে আল্লাহ আমাকে সুযোগ দিলে এই বন্ধ কলকারখানা শুধু চালু নয়, এটাকে আধুনিকীকরণ করে কি করে লাভজনক করা যাবে সেটার ব্যাপারে আমরা সরকারের সহযোগিতা নিয়ে এটা আমরা ইনশাআল্লাহ করব। দক্ষিণ ডুমুরিয়ার জালিয়াখালী একটা বাঁধ আছে, বড় বাঁধ। এই বাঁধ বারবার ভেঙে যায়। সরবপুর ইউনিয়নের দক্ষিণে আকড়া, চানগড়, সুন্দরমহল, এপারে বটিয়াঘাটা, বারবার এই বাঁধ ভেঙে যায়। আমি নিজে ফিজিক্যালি আমরা সেখানে গিয়ে বাঁধ বেঁধে দেওয়ার চেষ্টা করেছি। তো এবার আমরা প্ল্যানে রেখেছি যে এখানে আমরা একটা টেকসই বাঁধ নির্মাণ করার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং এবং উপজেলাতে আমরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ফুলতলাতে এবং ডুমুরিয়াতে স্থাপন করার জন্য আমরা পরিকল্পনা রেখেছি। এবং 2 উপজেলাতে যুবকদের খেলাধুলার জন্য 2টো মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা আছে। আমরা ক্রীড়া মন্ত্রণালয় থেকে ফুলতলাতে একটা, ডুমুরিয়াতে একটা, 2টো মিনি স্টেডিয়াম ইনশাআল্লাহ আমরা করার পরিকল্পনা রেখেছি। আমাদের রূপসা ব্রিজ হয়ে যোগাযোগ ব্যবস্থার অসাধারণ পরিবর্তন সাধিত হয়েছে খুলনা এবং তার দক্ষিণাঞ্চল মোংলা পোর্টের সঙ্গে। আরেকটা রাস্তা ঢাকা থেকে খুলনা আসবার জন্য মধুমতি ব্রিজটা হয়ে যাওয়ার পর, যেটাকে আমরা কালনা ব্রিজ বলি, ভাটপাড়া থেকে কালনা ব্রিজ হয়ে আমরা ফুলতলা হয়ে যে খুলনায় ঢুকি, এই পথে আর একটা ব্রিজ হলে, অর্থাৎ সিকিরহাট ব্রিজ যেটাকে বলে, ফুলতলায় ভৈরব নদীর উপরে সিকিরহাট ব্রিজটা নির্মিত হলে 1 ঘন্টা কমে, মানে এখন তো এমনি কমে আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা চলে আসি, 1 ঘন্টা কমে আমরা ঢাকা থেকে খুলনা চলে আসতে পারি। তো ফলে এটা ফুলতলার মধ্যে পড়েছে। আমরা ভৈরব নদীর উপরে এই সিকিরহাট ব্রিজ করার একটা পরিকল্পনা রেখেছি। বাংলাদেশের সবজি উৎপাদনের সবচেয়ে পরিচিত, উর্বর এবং একটা বিখ্যাত জায়গা হচ্ছে ডুমুরিয়া। এখানে উৎপাদিত সবজি এবং মাছ বাজারজাত করতে আমাদের মৎস্য চাষি, সবজি চাষিরা খুবই বিপাকে পড়ে যান, ন্যায্য মূল্য পান না। বাজারে ঢাকায় পৌঁছাতে পথে পথে চাঁদাবাজি, পথ খরচ, ফেরি খরচ, টোল খরচ, এখানে যে মূল্যে কেনে ঢাকায় গিয়ে তার মূল্য হয়ে যায় আরো কয়েক গুণ। সেজন্য আমরা এটাকে, কাঁচামাল তো নষ্ট না হয়, এই জন্য আমরা প্ল্যান রেখেছি আমরা ডুমুরিয়াতে বিশেষ করে সবজি, উৎপাদিত সবজি সংরক্ষণাগার হিসাবে একটা হিমাগারের মতো স্টোরেজ আমরা ইনশাল্লাহ নির্মাণ করব। এরপরে ডুমুরিয়ার একটা বড় সড়ক আছে, দৌলতপুর মহসিন স্কুল থেকে যে রোডটা সোজা শাহপুর, শোলগাতিয়া হয়ে চুপনগর চলে গেল, অনেক প্রাচীন রাস্তা। এই সড়কটা জেলা পরিষদের সূচনায় রাস্তা ওনারা করেছেন, ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছিল পাকিস্তান আমলে, এটার নাম ছিল যতীন কাশেম সড়ক, যতীন কাশেম সড়ক বলা হতো, এখন এটাকে দৌলতপুর চুপনগর সড়ক বলে। এটার আদির নাম হচ্ছে যতীন কাশেম সড়ক। এই সড়কটার খুবই দুরবস্থা, এক অংশ ভাঙে। খুলনা যশোর রাস্তাটা কখনোই, বিশেষ করে নোয়াপাড়া থেকে শুরু করে তারপরে এই ভাঙা, এই মেরামত, এই এক পাশ ঢালাই, এক পাশ খোঁচা, এটা চলতেই আছে। তো ঠিক দৌলতপুর থেকে শাহপুর হয়ে চুপনগরের এই রাস্তাটাকে এরকম অবস্থায়, এই ভাঙা, এই গর্ত, এই মেরামত করে, আর একদিক ভাঙে, পিচের রাস্তা হয়ে যাওয়ার পর ইটের সোলিং করা, এ কোনোদিন নেই, তাই আবার ওখানে শুরু হয়েছে। এই জন্য আমি পরিকল্পনা রেখেছি যে এই সড়কটাকে আমরা 2 লেন বিশিষ্ট একটা মজবুত রাস্তা নির্মাণ করার জন্য সড়ক জনপথ বিভাগ থেকে আমরা ইনশাল্লাহ এটা চেষ্টা করব।
ডুমুরিয়া এবং ফুলতলা দুটো হেলথ কমপ্লেক্স আছে স্বাস্থ্যসেবার জন্য। আমি থাকতে এখানে অ্যাম্বুলেন্স দিয়েছি, এখানে এক্সরে মেশিন ছিল না, তা দিয়েছিলাম। আমাদের ফায়ার ব্রিগেড ছিল না, ওখানে আমি ফায়ার ব্রিগেড করেছিলাম। এবার আমি প্ল্যান করছি যে এই উপজেলা হেলথ কমপ্লেক্সকে 100 বেডে আমরা উন্নীত করে ফেলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমার খুলনা 5 নির্বাচনী এলাকার ভোটারদেরকে আপনারা কোনো ভীত সন্ত্রস্ত না হয়ে, কালো টাকায় দুর্বল না হয়ে, সততার উপরে দেশ ও জাতির স্বার্থে আপনারা শক্ত থাকুন। ইনশাআল্লাহ জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে মানবিক, নিরাপদ একটি নতুন বাংলাদেশ গঠিত হলে আপনাদের জীবন জীবিকার ঠিকানা হয়ে যাবে। এই সারা বছর যারা খোঁজ নেয়নি, ভোটের আগে 200-500 টাকার সামনে আপনার বিবেকটাকে আপনারা বিক্রি করে দেবেন না। আমরা আজকে দাবি করছি আমার নির্বাচনী এলাকায় হিন্দুরা দাঁড়িপাল্লায় যারা অনেকে ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছে, তারা মিটিং, কালকে মিটিং, আজকে খবর হলে বাড়িতে রাতে কি বলে আসছে দাঁড়িপাল্লার মিটিং গেলে কিন্তু খবর আছে। আমার আরেকটা নির্ধারিত মিটিং, যেখানে একটা উঠানের মধ্যে চেয়ার টেয়ার সেট করে মিটিং শুরু হবে, সেখানে বিএনপির লোকেরা এসে বাধা দিয়েছে, এখানে মিটিং করা যাবে না। জোর করে চেয়ার টেয়ার সরিয়ে সেখানে আমাকে মিটিং করতে দেওয়া হয়নি। আমি অবশ্য সেখানে উপস্থিত হয়ে পারিনি। রাস্তায় এলাকার লোকেরা এসে বললো যে মিটিং তো করা যাচ্ছে না, তারা এসে এখানে এসে চেয়ার টেয়ার তুলে নিল। আমি সাথে সাথে পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি। ওসি সাহেব তো শুনে অবাক, বলে স্যার আমি দেখতেছি, এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। আমি তাদের নাম, পিতার নাম সব উল্লেখ করে ওসি সাহেবকে দিয়েছি। আমাদের স্থানীয় সংগঠনের থানা আমিররা সেখানে গিয়েছে, কিন্তু ওই তাৎক্ষণিক বলার পর একটু পুলিশ টুলিশ পাঠায়, খুঁজে যায়, খবর নেয়, বাট তাদেরকে গ্রেফতার করা কোনো আইনগত ব্যবস্থা তারা এখনো গ্রহণ করেনি। তো থানা পুলিশ একজন প্রার্থীর মিটিং যদি এইভাবে বাধা দিতে পারে, হিন্দু ভোটারদেরকে হুমকি দিচ্ছে, মিটিংয়ের আগে ভয় দিচ্ছে, অথচ আমরা খবর পাচ্ছি অন্য প্রার্থীরা হিন্দুদের মধ্য থেকে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, একটু লিডারশিপ কোয়ালিটির, মাইক্রো পাঠিয়ে তাদেরকে বাড়ি থেকে তুলে এনে তার পক্ষে কাজ করার জন্য প্রেসার দেওয়া হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, বাধ্য করা হচ্ছে। তারা এসে বলছেন যে আমাদেরকে নিয়ে গিয়েছিল। তো এই সিচুয়েশনটা চলছে আমার ডুমুরিয়ায়, ফুলতলায়। এবং কালো টাকা, ব্ল্যাক মানি, যারা অবৈধভাবে অর্থ উপার্জন করে, তাদের তো টাকার পরে মায়া থাকে না। পানির স্রোতের মতো আমার ডুমুরিয়া ফুলতলায় কালো টাকা বিলানো হচ্ছে। গরিব মানুষ, দিনমজুর, হিন্দু মায়েরা প্রতিদিন জন দিয়ে, কিষেন দিয়ে খায়, 200 টাকা 300 টাকা দল ধরে ধরে আসছে, আর গোপনে টাকা নিয়ে গিয়ে একটা প্রতীকের পক্ষে তারা ভোট চাচ্ছে। বাড়িতে বাড়িতে টাকা বিলি শুরু হয়েছে। উপজেলা কমিটিতে এত টাকা, ইউনিয়নে এত টাকা, ওয়ার্ডে এত টাকা, রেট করে টাকা সাপ্লাই দেওয়া হইতেছে। নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।